কার্তিক মহারাজকে নিয়ে কি অভিযোগ? আমি প্রথমে 2013 সালে ওইখানে জয়েন করেছিলাম। ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম। উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি, স্কুলে 2-2.5 হাজার টাকা বেতন, চাণক স্কুলে আমাকে চাকরি দেয়া হবে। এবং আমি বাড়ি থেকে, বাবার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গেছিলাম। প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম, বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চাণক স্কুলে। এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে, তুমি প্রাইমারিতে ঢোকো, সেখানে তুমি কাজ করবে। দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গেছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে। কোন সালে? 2013 সালে। 13 সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম। প্রথমে আগে একতলার একটা রুম আছে, টিচার্স রুম, সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল। তারপরে উনি আবার শিফট করেছিলেন, 5 তলায় একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম, সেখানে আর কেউ ছিলেন না। হ্যাঁ, এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য। ওনার তো অনেক স্কুল আছে, সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে। এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি। আর ওনার সব স্কুলের দোতলায় একটা রুম থাকে, সেই রুমে উনি থাকতেন যেখানে যখন যেতেন। তা আমাকে 5 তলায় হঠাৎ রাত্রি 10:30 বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে, এই বলে আমাকে ফোন করা হয়েছিল। এবার আমি ভাবছি যে বোধহয় আমার ওই সেই প্রবলেমের জন্য উনি হয়তো কোনো কথা বলবেন, সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন। দিয়ে এবার আমি তখন বিছানা গুটিয়ে আবার ঠিকঠাক করে ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম। চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম। উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন। বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে, আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব। হ্যাঁ, এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন। দিয়ে এবার আমি তো তখন ওনার শরণাপন্ন হয়েছিলাম। এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না। এবার আমি জিরো লাইট জ্বলছে, তার বললাম বড় লাইটটা জ্বালি। উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না, তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতেই পারছেন। এটা তো আর ডিটেলসে বলা। এরকম আমার জুন মাস অবধি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি। উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো। দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম, কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম। আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম। হ্যাঁ, আর উনার শরণাপন্ন হয়েছিলাম। আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন, মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। মানে বলতেই পারি জানুয়ারি থেকে জুন পর্যন্ত, মানে 6 মাসে 12 বার মিনিমাম। হ্যাঁ। তো এবার ওইভাবে উনি যখনই এসছেন ওনার ইচ্ছা মতন, কোনোদিন সকালে এসছেন আমার রুমে, কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন, এইভাবে হয়েছে। আবার একবার বেলডাঙ্গাতে সমীর নামে একটা ছেলের বিয়ে দিলেন। হ্যাঁ, এবার আমাকে বললেন যে তুমি এখানে বেলডাঙ্গাতে 4 দিন থেকে যাও, বিয়েতে এসে আনন্দ করো। বেলডাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন, তার পাশের রুমে একটা। সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক। হ্যাঁ, জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট। দিয়ে হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে, ওই আশ্রমেরই হসপিটাল, সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো। তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে, তাহলে আমি কি করব। উনি তখন ঘাবড়ে গেলেন, বলতেন যে তোমার হাতে পায়ে পড়ি, হ্যাঁ, আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও, নালে আমাকে হয় জেল হবে, না সুসাইড করতে হবে। আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না, হ্যাঁ, আপনি এক কাজ করুন, আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন, সেখানে বলবেন যে
সন্তান সম্ভব অবস্থায় এই মেয়ের ডিভোর্স হয়েছে, এরকম একটা কেস চলছে। তাহলে তো উনি যেটা বলতেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করতো। তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি মানে কোনো মতেই এই কথা শুনতে চাইলেন না। কাজটাও তাই না, দিয়ে আমি বলছি তারপর পরপর পরপর যা হয়েছিল সব বলছি, কারণ আমার জীবনে খুবই দুঃখজনক ঘটনা এটা। মানে আমি না বলে আর পাচ্ছি না, মানে এই জীবনে আমি না বলে এই জিনিসটা আমি শান্তি পাবো না, মরেও শান্তি পাবো না। কারণ একটা মেয়ের জীবনে এমন দুঃখজনক ঘটনা, বা কারোর জীবনে এরকম না হোক আর কি, আমার সঙ্গে যা হয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি যখন ওনাকে প্রথম বললাম, হ্যাঁ উনি যখন আমাকে এরকম প্রাণ ভিক্ষা চাইলেন, আমি বললাম যে আপনাকে এগুলো আর চাইতে হবে না। উনার কান্নাকাটি শুনে আমি গলে গেছিলাম, আমি ওনাকে বাঁচালাম, বুঝলেন তো। বাঁচানোর জন্য আমি তখন উপায় না পেয়ে ওখানকার স্কুলের যে বড়দি, এবার আমাকে তো ওখান থেকে বেরোতে গেলে একজনকে বলে যেতে হবে, বা আমারও তো সঙ্গে একজন লোক চাই, নাহলে আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি অ্যাবর্শন করো। এবার নিচের একটা রান্নাঘরের মেয়েকে নিয়ে আসতে বলেছিল, কিন্তু তুমি মহারাজকে বলো যে আশ্রমেরই এই অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা যাব। এবার অপর্ণা আর সেই সুভদ্রা দুজনে মিলে তখন আমার সঙ্গে গেল, দুজনে মিলে তখন আমার সঙ্গে গেল। এবার আমি একটা সুস্থ মানুষ, তখন কাউকে কিছু না বলে ওরা দুজন মিলে আমাকে এই অ্যাম্বুলেন্সে করে এখানে নার্সিংহোমে নিয়ে আসলেন। কাঞ্জিলালের নার্সিংহোম, হ্যাঁ কাঞ্জিলাল, ডাক্তার কাঞ্জিলালের হাতেই আমার হয়েছিল ওটা। কাঞ্জিলাল 1 বছর হলো উনি গত হয়েছেন এখন শুনেছি। ডাক্তার কাঞ্জিলালের নার্সিংহোমেই কাঞ্জিলালের হাতেই আমার ওই অ্যাবর্শনটা হয়েছিল। এবং তখন ওই স্কুলের যে বড়দি সুভদ্রা মণ্ডল, সে আমার বোন সেজে সই করেছিল, বলেছিল ওর বর বিদেশে থাকে, আমরা গ্রাম থেকে গাড়ি এনেছি, অ্যাম্বুলেন্স এনেছি, তাড়াতাড়ি করে আজকের মধ্যে এখনই আমাদেরকে চলে যেতে হবে তাড়াতাড়ি। আমাকে অজ্ঞান করে এটা করা হয়েছিল, এবং ভালো করে জ্ঞানও ফেরেনি তখন ওরা মহারাজ আমাকে ফোন করছেন, হ্যাঁ, বা বড়দিকে ফোন করছেন যে ইমিডিয়েট তোমরা আবার আশ্রমে ফিরে যাও। আর ডাক্তার কিন্তু আমাকে 24 ঘন্টা না হলে ছাড়তেই চাইছিল না। ওখানে বলছে একটা পেশেন্ট এরকম দাঁড়াতেই পাচ্ছে না, হ্যাঁ, তাকে তোমরা এইভাবে নিয়ে যেতে পারো না, তাকে তোমরা নিয়ে যেতে পারো না। হ্যাঁ, 2 মাসের হয়ে গেছিল ওটা। তা তখনকার সময় তো 10 বছর আগের কথা বলি, তখনকার সময় তো আর সেই ওষুধ খেয়ে করার মতো ব্যবস্থা ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি ওই স্কুল থেকে তো বাইরে বেরোতে পারতাম না ওদের পারমিশন ছাড়া। তা আমি বড়দির পারমিশন ছাড়া তো কোথাও যেতেই পারতাম না। আমি যখন ছিলাম আমাকে ওইভাবে টানা হাঁচড়া করে নিয়ে আসা হলো। ওই দুটো মেয়ে আমাকে আমার কথা বিশেষ না ভেবে মহারাজের কথা ভাবলেন, মহারাজকে কি করে বাঁচাতে হবে সেই চিন্তা ওদের মাথায় ঘুরছে। আর আমিও উনাকে কি করে বাঁচাতে হবে সেই চিন্তা আমার মাথাতেও ঘুরছিল, কিন্তু উনি যে আমার সঙ্গে পরে ধোঁকাবাজি করবেন এটা তখন আমি বুঝতে পারিনি, বুঝলেন তো। আমি ভালো মানুষই মনে করেছিলাম উনাকে। আমি চাইছি এটার একটা বিচার হোক, কারণ এভাবে চলতে পারে না। আপনার মতো কি আরো আমার মতো অনেক মেয়ে এরকম হবে, যে কেউ গিয়ে এরকম যে কোনো সাধু গিয়ে কোনো মেয়েকে ধোকা দেবে এরকম বারবার, তা তো হয় না জিনিসটা। না, 13 সালের ঘটনা প্রথমত। আর যেটা হচ্ছে গার্লস স্কুল, এরকম আমাদের স্কুল আছে 7টা স্কুল আছে, এখানে প্রায় 700-800 স্টাফ, আচ্ছা, টোটাল আদিবাসী তাদেরকে নিয়ে। তারপরে ওখানে কোনো পুরুষ অ্যালাউ নয়, মহারাজ তো দূরের কথা। হ্যাঁ, এটা কোনোভাবে কোনো চক্রান্ত হতে পারে, হতে পারে। মহারাজ কাদের চক্রান্ত হতে পারে? এটা তো এখন তো আমরা দেখেছি, যখন কোনো ব্যক্তির যখন একটা নাম হয়, সুনাম হয়। হ্যাঁ, আমি মুর্শিদাবাদে 50 বছর যাবৎ আছি, হুম 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 ভারত সেবাশ্রম সংঘের। হুম আমি এতগুলো ব্রাঞ্চে আছি। হুম হ্যাঁ, সুতরাং সেইসব ব্রাঞ্চের থেকে এইরকম কোনো অভিযোগ তো আজ পর্যন্ত কেউ করেনি, হয়নি। হুম আর এটা 13 সালের ঘটনা, হঠাৎ এখন কেন? হুম এটাই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন আমাদের মনেও জেগেছে, সে কারণেই আপনার সঙ্গে যোগাযোগ করেছি। এখন এইগুলো, হ্যাঁ,
উনি আবার বলছেন যে কোনো একটা জায়গায় আপনি রেখেছিলেন, তার সঙ্গে কয়েক মাস যাবত আপনি বিভিন্ন রকম কথা উনি বলছেন, এবং তারপরে গর্ভপাত করানো হয়েছে জোর করে, এরকম বিস্ফোরক অভিযোগ তুলছে উনি। গর্ভপাত করতে গেলে হ্যাঁ আমি প্রথমত ওইটা গার্লস স্কুল, হ্যাঁ গার্লস হ্যাঁ। রেসিডেন্সিয়াল, সেখানে কোনো পুরুষের থাকার প্রশ্নই নাই। হুম। হুম। না, উনি বলছেন কোনো একটা হোটেলে বা কোথাও একটা রেখে দিয়েছিলেন আপনার দায়িত্বে, এবং তারপরে আপনি হোটেলে? নিয়মিত যেতেন, এই অভিযোগগুলো উনি করছেন। হোটেলে? হ্যাঁ, কোনো একটা হোটেলে বা কোনো একটা রেসিডেন্সিতে রেখে দিয়েছিলেন হোটেল, আপনি। হুম। হোটেল হলে তো ভালোই হবে, হোটেলের নাম প্রকাশ করবে হোটেল। হ্যাঁ, হোটেলে তো রেজিস্টার খাতা থাকবে। হুম। আচ্ছা, উনি যে অভিযোগ করছেন গর্ভপাত করানো হয়েছে বা ইত্যাদি, ওগুলো মেডিকেলে তো নিশ্চয়ই ওনার কাছে থাকার কথা। সে থাকার কথা, হ্যাঁ, হ্যাঁ। সেই উনি প্রমাণ করবেন। তো আর আপনার তো এটা তাহলে যে সমাজে একটা সম্মান আছে, যেটা আপনি বললেন, সেই সম্মানহানি। সম্মানের তো হ্যাঁ। এখন যখন হয় তখন এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়, আর এটা সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে, হুম আর এটা ব্রহ্মাস্ত্র, নারী হুম ব্যাপারটা। হুম হুম হ্যাঁ, এটা তুলে দিলে সবাই এটা খাবে, সবাই হুম অ্যাকসেপ্ট করবে। হুম। আপনি কি কোনো রকম ভাবে এর বিরুদ্ধে কোনো রকম আইনি ব্যবস্থা নেবেন, এই যে ও তো এখনো অভিযোগ করছেন? কিছুই করেনি, তার প্রয়োজন হলে দেখবো।